হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে এক্সপ্রেস এক্সপ্লোরের পক্ষ থেকে অনেক আমন্ত্রণ জানাচ্ছি। শুরু করতে যাচ্ছি আমাদের আরেকটি নতুন ব্লগ এবং আজকের ব্লগটি অনেক স্পেশাল হতে যাচ্ছে। কারণ আজকের ব্লগটি আমরা করব বাংলাদেশের অন্যতম একটি জনপ্রিয় টুরিস্ট স্পটকে নিয়ে এবং সেটি হচ্ছে কক্সবাজার। তবে চলুন শুরু করি আমাদের ভ্রমণ কাহিনী কক্সবাজারকে নিয়ে এবং আমাদের ট্যুর শুরু হয় বিমানবন্দর রেল স্টেশন থেকে। কারণ এবার আমরা ট্রেনে করে কক্সবাজার যাব। আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে বিমানবন্দর স্টেশন থেকে রাত 11:30 টায় এবং আমাদের ট্রেনের নাম হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। আর এই ট্রেনের টিকিট পাওয়া খুবই কঠিন ব্যাপার। আপনারা আমার এর আগের ব্লগে বিস্তারিত দেয়া আছে কিভাবে আমি এটার টিকিট কাটলাম এবং হচ্ছে কক্সবাজার এক্সপ্রেসের ডিটেইলস হচ্ছে আমার এর আগের ব্লগে পেয়ে যাবেন এবং হচ্ছে আমি ডেসক্রিপশন বক্সে সেই ব্লগের হচ্ছে ভিডিও দিয়ে যাব। কারণ হচ্ছে যে আপনারা যদি এই ট্রেনের টিকিট কাটতে চান তাহলে কিভাবে কাটবেন, কিভাবে টিকিট পাবেন সেটার ডিটেইলস হচ্ছে আমি ওই ব্লগে আলোচনা করেছি। আপনারা সেখান থেকে দেখে নিবেন। রাত 11:30 টায় বিমানবন্দর স্টেশন থেকে একদম রাইট টাইমে হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে। আর ট্রেনের জার্নি আমার কাছে খুবই ভালো লাগে। কারণ ট্রেন জার্নিতে বেশ কিছু সুবিধা আছে। অসুবিধাও আছে কিন্তু সুবিধার পয়েন্টগুলো আসলে বেশি। আর সেই সুবিধাগুলো নিতে আমরা প্রায় সকাল 7:30 টার দিকে অলমোস্ট 8:30 টার দিকে হচ্ছে আমরা কক্সবাজার রেলওয়ে স্টেশন এসে পৌঁছেছি। এই ১ম বার হচ্ছে ট্রেনে করে কক্সবাজার আসা আমার। আর হচ্ছে ১ম বারই হচ্ছে এই কক্সবাজার রেল স্টেশনে আসা। তো এটার গল্প আসলে অনেক শোনা হয়েছে। বাট হচ্ছে এর আগে আসা হয়নি। যেহেতু সচরাচর হচ্ছে বাসে করেই কক্সবাজার আসা হয়। সো ট্রেনে করে আসাটা সেরকমভাবে হয়ে ওঠে না। কারণ হচ্ছে টিকিটের একটা ব্যাপার থাকে সেখানে। বাট এবার আগে থেকেই হচ্ছে ইচ্ছা ছিল যে ট্রেনে করে কক্সবাজার আসবো। কারণ ট্রেনের জার্নিটা হচ্ছে কেমন হয় সেটাও দেখা এবং হচ্ছে কক্সবাজার রেল স্টেশনের এই ভিউ গুলো দেখার আসলে খুব ইচ্ছা ছিল যে যেটা সবসময় হচ্ছে বিভিন্ন ভিডিওতে দেখে আসছি এটার সৌন্দর্যটা। বাট হচ্ছে ফার্স্ট টাইম হচ্ছে দেখা যেন হচ্ছে এটা আসলে কাছ থেকে দেখতে পারি। তো এসে ভালোই লাগছে। তো সকালে ট্রেন থেকে নেমে স্টেশনে যখন সামনে আসলাম, তখন আসলে এরকম সুন্দর ভিউ গুলো ছিল। এবং সবাই এখানে হচ্ছে ছবি ভিডিও করছিল। কারণ হচ্ছে সবারই আসলে এটার সম্বন্ধে খুব ভালো একটা পজিটিভ ধারণা আছে। তাই আমার পরামর্শ থাকবে আপনারা যারা প্ল্যান করছেন কক্সবাজার আসার জন্যে, তারা অবশ্যই চেষ্টা করবেন এবার ট্রেনে আসার জন্যে। আমরা স্টেশনের স্ট্রাকচারে কিছু সৌন্দর্য দেখে এবং কিছু ভিডিও এবং ছবি তুলে আমরা এখন হচ্ছে কলাতলির দিকে হচ্ছে রওনা হব। আর আমরা আগে থেকে হোটেল বুকিং করিনি এবং এখান থেকেই হচ্ছে বিভিন্ন অটো বা রিক্সা হচ্ছে কক্সবাজারের কলাতলী মোড় বা সুগন্ধা বা লাবণী পয়েন্ট আপনারা যেখানেই যাবেন এখান থেকে হচ্ছে আপনারা এগুলো রিজার্ভ করে বা হচ্ছে ভাড়া করে হচ্ছে আপনারা এখান থেকে যেতে পারবেন। তো এখানে কিছুক্ষণ ওয়েট করবেন কারণ অনেক ভিড় থাকার কারণে এখানে ভাড়া অনেক বেশি যাবে। বাট হচ্ছে আমরা কিছুক্ষণ ওয়েট করে একটা অটোরিকশা নিয়ে নেই এবং এটা কলাতলী মোড় পর্যন্ত হচ্ছে ৳১০০ ভাড়া নেয়। কিন্তু ১ম দিকে প্রত্যেকটি অটো এবং রিক্সা হচ্ছে ৳২০০-৳২৫০ করে ভাড়া চাচ্ছিল। আর অল্প কিছুক্ষণ সময়ের ভেতরে হচ্ছে আমরা কলাতলী মোড় চলে আসি। এটি সেই কলাতলী মোড় বা ডলফিন মোড় নামে যেটি পরিচিত। এখানে আসলে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। আর কলাতলীর মোড় থেকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তা ধরে আমরা স্টেশন থেকে মোড়ের দিকে এসেছি। আর এই মোড়ে একদম স্ট্রেইট সোজাই হচ্ছে সি বিচ। আমাদের আজকের ভিডিওতে আপনারা খুব সুন্দর একটি ট্যুর গাইড পেয়ে যাবেন। কারণ হচ্ছে কক্সবাজারে আমি যতগুলো ভিডিও দেখেছি, সেটি হয়তো একদিন বা হচ্ছে অন্য কোনো একটা নির্দিষ্ট টপিকস এর উপর ছিল। কিন্তু আমি আমার ভিডিওতে আপনাদেরকে টোটালি ৪ দিন এবং হচ্ছে কক্সবাজারে ২ রাত থাকার এবং এই দিনগুলোতে আপনারা কি এক্টিভিটিস করবেন, কোথায় যাবেন, কোথায় খাবেন, একদম সুন্দর একটা প্ল্যান আমি হচ্ছে তুলে ধরার চেষ্টা করব। যে কারণে হয়তো ভিডিওটা একটু বড় হয়ে যাবে। কিন্তু আমার অনুরোধ থাকবে আপনারা ভিডিওটি না টেনে একদম সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। কলাতলী মোড়েই কিন্তু আপনারা চান্দের গাড়িগুলো পেয়ে যাবেন। যারা হচ্ছে চান্দের গাড়ি নিয়ে হচ্ছে ঘুরতে চান, তারা কিন্তু কলাতলী মোড় থেকেই হচ্ছে এই গাড়িগুলো রিজার্ভ করতে পারবেন। এখন বাজে প্রায় ৯টা। এখন আমাদের হোটেল বুকিং করতে হবে।
আর এবার হচ্ছে আমি হোটেল বুকিং না করেই হচ্ছে কক্সবাজারে এসেছি। এর কারণটা হচ্ছে যে আমাকে ট্রেন নামিয়ে দিয়েছে প্রায় ৭:৩০-৮টার দিকে। তো আমার হোটেলের চেক-ইন টাইম যদি থাকে ১২টা-১টার দিকে তাহলে এই সময়টুকু আসলে আমি কি করব? কারণ হচ্ছে আর সাথে ব্যাগ থাকবে, ফ্যামিলি থাকবে, লাগেজ থাকবে। তো এগুলো একটু আমার কাছে হ্যাসেল মনে হয়েছে। তাই ভেবেছি গিয়ে যেটা হচ্ছে এভেইলেবল পাবো রুম সেখানেই আমি চেক ইন করবো এবং তার জন্য কলাতলী মোড় থেকে হাতের বাম পাশে শালিক রেস্টুরেন্ট আ যে রোড সেদিক দিয়ে হচ্ছে সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে বেশ কিছু ভালো হোটেল রয়েছে। তো সেরকম হচ্ছে হোটেল আমিন ইন্টারন্যাশনাল। এই হোটেলের ইনফরমেশন গুলো আমি আগেই দেখে নিয়েছি। তাই বেশি খোঁজাখুঁজি না করে জাস্ট এই রুটে যে হোটেলগুলো ছিল সেগুলো ১-২ টা ইনফরমেশন নিয়ে আমার কাছে এই হোটেলটি ভালো লেগেছে এবং এদের ডেকোরেশন এবং আদার্স রিভিউ গুলো আমি আগেই হচ্ছে দেখে নিয়েছিলাম। যেই কারণে খুব বেশি চিন্তাভাবনা করিনি। তাই তাদের একটি সুপার ডিলাক্স রুম হচ্ছে আমি বুকিং করি এবং যেটা আমি আগেই বলেছিলাম যে আমরা যেহেতু খুব সকালে চলে আসছি তো আমাদের চিন্তা ছিল যেটা এভেইলেবল থাকবে যেন আমরা সাথে চেক ইন করতে পারি। তাই আমরা এসে একদম সাথে খুব আ ভালো একটি রুম এভেইলেবল পেয়ে যাই। আর সাথে উইথিন 10 মিনিটস এর ভেতরে আমরা চেক ইন করি যেটা আসলে খুবই দরকার ছিল। কারণ হচ্ছে এত লং জার্নির পরে ওয়েট করাটা খুবই টাফ। তাই আমাদের যে চিন্তা ছিল আমরা আল্লাহর রহমতে সেরকমই হচ্ছে এভেইলেবল পেয়েছি। আমরা যে সুপার ডিলাক্স রুমে ছিলাম, আপনাদেরকে সেই রুমটা দেখাবো। এটি হচ্ছে সেই সুপার ডিলাক্স রুম। রুমের ভেতরে লাইটিং, অন্যান্য অ্যারেঞ্জমেন্ট খুবই সুন্দর ছিল। আর রুমের সাইজটা হয়তো কিছুটা ছোট, কিন্তু হচ্ছে কাপল রুমের জন্য খুব বেশি প্রবলেম হবে না। ভিতরে টিভি ছিল। আ অবশ্যই এসি এবং একটি বড় লকার আছে। আর সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে ওয়াশরুম। তাদের ওয়াশরুমগুলো খুবই ক্লিন। রুমগুলো বুক করার আগেই আপনারা হচ্ছে এগুলো চেক করে নিতে পারবেন যে আপনি যেই রুমটি বুকিং করতে চাচ্ছেন সেটি আগে হচ্ছে আপনারা দেখে নিতে পারবেন যদি এভেইলেবল থাকে আরকি। আর রুমের সাথে টিস্যু, ব্রাশ, পেস্ট এবং ২ টি পানির বোতল হচ্ছে আপনারা পেয়ে যাবেন। আর আমাদের রুমের সাথে বুফে ব্রেকফাস্ট আছে। এটি আমার কাছে খুবই ভালো লেগেছে। রুমে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা এখন চলে আসছি কলাতলী মোড়ে। আমরা সকালে ব্রেকফাস্টটি করব। আমাদের হোটেলের একদম কাছেই এই হোটেলটি অবস্থিত। আমরা এই হোটেলে হচ্ছে সকালের ব্রেকফাস্টটি করে নিবো এবং এটি কলাতলী বিচের একদম কাছেই। তো খাবারের ভিডিও করা হয়নি। খাবারের টেস্ট আমার কাছে ভালোই লেগেছে। তো আপনারা যারা কলাতলী মোড়ের আশেপাশে থাকবেন, তারা এই হোটেলে খাওয়া-দাওয়া করতে পারেন। আর সকালে খাওয়া-দাওয়ার পরে আহ এই ১ম সি বিচে আসা। যেহেতু কক্সবাজারে এসেছি, শরীর অনেক টায়ার্ড সারারাত জার্নির পরে। তারপরেও আপনি যখন এখানে আসবেন, আপনার সকল ক্লান্তি দূর হয়ে যাবে। কারণ হচ্ছে আপনি যে জিনিসটি দেখার জন্য এসেছেন, সেটি একদম আপনার চোখের সামনেই আছে। তারপর আমরা সেরকম কোনো প্রস্তুতি নিয়ে আসিনি। কারণ ভেবেছিলাম আবার হোটেলে যাবো, কিছুক্ষণ রেস্ট নিবো, তারপর বের হবো। কিন্তু সেটি আসলে হয়ে উঠল না। এত কাছে সি বিচ দেখে আর নিজেকে কন্ট্রোল করা গেল না। তাই ভাবলাম যে সি বিচ থেকে একটু ঘুরে আসি। চোখের সামনের সমুদ্রটা একদম কাছ থেকে দেখে আসি। সি বিচে সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট যে বিষয়টি আমার কাছে মনে হয়, সি বিচে কিন্তু বেশ কিছু ইনস্ট্রাকশন দেয়া আছে। আপনি কখন সমুদ্রে নামবেন, জোয়ার ভাটার সময়গুলো কিন্তু এখন অনেক সুন্দর করে যেন পর্যটকরা দেখতে পারে এবং সতর্ক হতে পারে, সেই বিষয়গুলো কিন্তু আসলে এখানকার স্থানীয় কর্তৃপক্ষ যারা আছে এবং সরকার থেকেও কিন্তু এই ইনিশিয়েটিভ গুলো নেয়া হয়েছে। তাই আপনারা যারা সি বিচে আসবেন এবং হচ্ছে সমুদ্রে নামার প্ল্যান করবেন, তখন অবশ্যই এই ইনস্ট্রাকশন গুলো কিন্তু ফলো করবেন। কারণ হচ্ছে যে এর আগেও বেশ কিছু দুর্ঘটনা কিন্তু এখানে ঘটেছে। তো এই বিষয়টা আপনারা সতর্ক থাকবেন এবং এই জিনিসগুলো অবশ্যই জেনে নিবেন। এটি হচ্ছে কলাতলী বিচ, যেটি ডলফিন মোড়ের কিছুটা সামনেই অবস্থিত।
ডলফিন মোড় থেকে নেমেই আপনারা সরাসরি এই কলাতলি বিচে চলে আসতে পারেন। আ বিচটা খুবই সুন্দর এবং এর পেছনে লম্বা সারি ধরে হচ্ছে বিভিন্ন বসার জন্য ছাতা রাখা আছে। আপনারা চাইলে আপনারা যখন কক্সবাজারে আসবেন এবং হোটেলের চেক ইন টাইম যদি দেরি থাকে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনারা এই চেয়ারগুলোতে বসে এই সময়টুকু সমুদ্র উপভোগ করতে পারেন। অথবা সকালে নাস্তা করেই সরাসরি কিন্তু এই সি বিচে চলে আসতে পারেন। সি বিচ থেকে কলাতলী মোড়ের দৃশ্য হচ্ছে এটি। আ এখানে বেশ কিছু ভালো হোটেল আছে। যেরকম হচ্ছে হোটেল রামাদা, তারপর হচ্ছে সাইমন, বেশ কিছু হোটেল যেগুলো থেকে হচ্ছে আপনারা সরাসরি কলাতলী সি বিচের ভিউ পেয়ে যাবেন। এখন রুমে যাবো, রুমে গিয়ে রেস্ট নেবো। দেন হচ্ছে আমাদের নেক্সট প্ল্যান। এখন বাজে দুপুর ৩টা। দুপুরে খাওয়া-দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসছি আমাদের পরের গন্তব্য হিমছড়িতে। কলাতলী মোড় থেকে হিমছড়ি দূরত্ব হচ্ছে প্রায় ৯ কিলোমিটার এবং আপনার আসতে সময় লাগবে ২০ মিনিটের মতো। আজকে ১ম দিনে আমরা হিমছড়ি চলে আসছি। কারণ আছে। কারণটা আমি আপনাদেরকে পরে বুঝিয়ে বলবো। আর হিমছড়িতে আমরা কোনো অটো রিজার্ভ করে আসিনি। আমরা কলাতলী মোড় থেকে লোকালি যেই অটোগুলো আসে, আমরা সেগুলোতে করে ৳৫০ ভাড়ায় জনপ্রতি এই হিমছড়িতে চলে আসছি। চলুন হিমছড়ির ভিতরের অংশগুলো আমরা দেখে আসি। তো ঢুকতেই হচ্ছে আপনারা এরকম বেশ কিছু দোকান পেয়ে যাবেন। যেখানে বিভিন্ন ধরনের আচার, আ বিভিন্ন ধরনের ড্রেস, বাচ্চাদের খেলনা, বিভিন্ন অনেক কিছুই হচ্ছে আপনারা এখানে পেয়ে যাবেন। তো চাইলে হচ্ছে এখান থেকে আপনারা এগুলো পারচেজ করতে পারেন। তো কেনার আগে অবশ্যই সতর্ক থাকবেন। কারণ হচ্ছে এখানে আ আ দাম নিয়ে অনেক বেশি দাম চাওয়া হয়। কিন্তু আপনি চাইলে হচ্ছে দামাদামি করে অনেক কমে নিতে পারবেন। তো এগুলো একদম গেটের সামনেই আপনারা দেখতে পারবেন। কিছুদূর সামনে এগোলেই হিমছড়ি ঝর্ণা, ইকো ট্যুরিজম কেন্দ্র, স্বাগতম এরকম একটি হচ্ছে আপনারা কাউন্টার পেয়ে যাবেন এখানে। এখান থেকে হচ্ছে ভেতরে প্রবেশের টিকেট আপনাদেরকে সংগ্রহ করতে হবে। এখানে জনপ্রতি ৳৪০ করে টিকেট পারচেজ করতে হবে আপনাকে। হাতের ডান পাশে এরকম নতুন আরেকটি গেট তৈরি হচ্ছে। চাইলে এটিও আপনারা যদি রিসেন্টলি কেউ যান তাহলে হয়তো এরকমই দেখতে পারবেন। তো চলুন আমরা টিকেট কাউন্টার থেকে আমরা টিকেট সংগ্রহ করি। জনপ্রতি ৳৪০ করে হচ্ছে এখানে টিকিটগুলো আপনাদেরকে সংগ্রহ করতে হবে এবং এটির সামনেই হচ্ছে আপনাদেরকে দিয়ে ভেতরে প্রবেশ করতে হবে। আর এদিকে হচ্ছে নিচের দিকে ঝর্ণা। আমরা আগে হচ্ছে হিমছড়ি পাহাড়ে যাবো এবং পাহাড় থেকে সমুদ্রের দৃশ্যটা কিরকম সেটি আপনাদেরকে দেখাবো। তারপর নেমে হচ্ছে আমরা ঝর্ণার কাছে যাবো। আর ঝর্ণার ভেতরে প্রবেশের জন্য আলাদা করে কোনো টিকিট আপনাদেরকে কাটতে হবে না। আর এরকম সিঁড়ি দিয়েই হচ্ছে আপনাদেরকে হিমছড়ি পাহাড়ের উপরে উঠতে হবে। সিঁড়ির প্রায় ২৪০ থেকে ২৫০ টি ধাপ আপনাদেরকে পাড়ি দিতে হবে। এটি আসলে ১ম এ অনেকটা কষ্টকর মনে হবে। বাট অনেকটুকু উপরে ওঠার পরে যখন আপনারা ঠিক এরকম একটি দৃশ্য চোখে পড়বে, তো আসলে তখন মনে হবে যে না এখানে উঠে আসলে আ সার্থকতাটা খুঁজে পাবেন আরকি। এই পর্যন্ত আসতে আসলে অনেকটুকু সময় লেগে যায় এবং হচ্ছে আমার সাজেশন থাকবে আপনারা যখন উপরে উঠবেন তখন কিছু সময় পর, পর রেস্ট নিবেন। তাহলে আসলে এতটা আহ ক্লান্তি লাগবে না। আর এরকম যে স্পেস গুলো থাকবে চেষ্টা করবেন এই স্পেস গুলোতে ছবি বা ভিডিও নেয়ার জন্যে। আর কিছু, কিছু জায়গায় দাঁড়িয়ে এরকম ভিউ গুলো হচ্ছে এনজয় করবেন। দেন হচ্ছে আবার উপরে উঠতে হবে। কিন্তু অনেকেই যেটা করে যে এই পর্যন্ত এসে আবার নেমে যায়। মনে হয় যে আবার কষ্ট করে কেন উপরে উঠবো? কিন্তু আসলে উপরের ভিউ গুলো আরো সুন্দর। ঠিক আমারও এরকম মনে হয়েছিল। বাট আমি কষ্ট করে আবার উপরে উঠি এবং বেশ কিছুক্ষণ উঠার পরে আপনারা সর্বোচ্চ যখন চূড়ায় যাবেন, তখন এরকম বিভিন্ন দোকান দেখতে পাবেন। এখানে যেরকম বিভিন্ন ফ্রুটস গুলো আছে,
এবং হচ্ছে জুস পেয়ে যাবেন। তো খুব বেশি টায়ার্ড লাগলে হচ্ছে এখান থেকে আপনারা জুস কিনে নিতে পারেন। হিমছড়ির সবচেয়ে সৌন্দর্য দৃশ্যগুলোই হচ্ছে এখান থেকে আসলে দেখা যায়। তাছাড়া এখানে বিভিন্ন ইভেন্ট গুলো আছে, যেরকম হচ্ছে এখানে দোলনা আছে। আর ফ্রুটস এর যেই দোকানটার কথা বললাম, এখান থেকে কিছু ফ্রুটস পাহাড়ি পেঁপে এগুলো আপনারা খেয়ে নিতে পারেন। তাছাড়া আরেকটু সামনে এগোলেই ঠিক এরকম একটা সুন্দর ভিউ আপনারা পেয়ে যাবেন। একদম একপাশে পাহাড়, পাহাড়ের উপরে দাঁড়িয়ে হচ্ছে আপনি সমুদ্র দেখছেন এবং এখান থেকে ভিউটা অনেক সুন্দর। আর একটু সামনে এগোলেই আরেকটা সুন্দর ভিউ আপনারা দেখতে পারবেন। চলুন দেখা যাক। এটাই হচ্ছে হিমছড়ির সবচেয়ে সুন্দর একটি দৃশ্য এবং এখান থেকেই সাগরের সুন্দর একটি ভিউ হচ্ছে আপনারা পেয়ে যাবেন। হিমছড়ির এ পর্যন্ত আসাটা আসলে অনেকটাই কষ্টকর ব্যাপার। কারণ এতগুলো সিঁড়ি পার হয়ে এখানে আসার শরীর অনেকটাই ক্লান্ত হয়ে যায়। তারপর আপনারা অবশ্যই চেষ্টা করবেন এ পর্যন্ত আসার জন্যে। আমরা পাহাড় থেকে আবার নেমে চলে যাচ্ছি এখন হিমছড়ির ঝর্ণা যেটি আছে এটি দেখার জন্যে। যদিও ঝর্ণাটি খুবই ছোট, আর যেহেতু এই পর্যন্ত আসছি তাই ভাবলাম ঝর্ণাটি দেখে যাই এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দেই। কারণ আপনারা যখন হিমছড়িতে আসবেন তখন একটু কষ্ট করে অবশ্যই ঝর্ণাটি দেখে যাবেন। এটি হচ্ছে হিমছড়ির সেই ছোট্ট ঝর্ণা। আমরা এই সময় এসে অনেক বেশি পানি দেখতে পাচ্ছি। আমি অনেক ভিডিওতে দেখেছি খুবই কম পানি, কিন্তু এখানে মোটামুটি ভালোই পানি আছে। আ এর ভেতরে হচ্ছে অনেকে ছবি তুলছে, গিয়ে কাছ থেকে দেখছে। এরকম একদম কাছে যাওয়া যাবে না। কেউ ইচ্ছা করলে হচ্ছে আপনার ঝরনায় গোসলও করতে পারবেন না। কারণ সামনে একটি হচ্ছে আহ আ কি বলবো? একটা বাঁশের দিয়ে হচ্ছে এটা আটকানো আছে, যেন হচ্ছে একদম ঝরনার ভেতরে কেউ যেতে না পারে। ঝরনা দেখা শেষে আমরা আজকে চলে যাবো দুরিয়ানগর সি বিচ, যেখানে প্যারাসিলিং হয়ে থাকে। আমাদের হিমছড়ি থেকে দুরিয়ানগর যেতে অলমোস্ট ৫ থেকে ১০ মিনিটের মতো সময় লাগবে। কারণ হিমছড়ি থেকে দুরিয়ানগরের দূরত্ব হচ্ছে প্রায় ৫ কিলোমিটারের মতো। তাই আমরা ভাবলাম আজকে হিমছড়ি দেখার পর দুরিয়ানগরের যে পার্কটা আছে আমরা এটিও দেখে ফেলবো। তাহলে ১ম দিনে আমাদের ২ টা স্পট কভার হয়ে যাবে। দেন হচ্ছে নেক্সট ডে তে আমরা যে স্পটগুলো মেইন স্পটগুলো রাখবো সেগুলো আমরা খুব ভালোভাবে দেখতে পারবো। এটি হচ্ছে সেই প্যারাসেলিং পয়েন্ট। আপনারা দুরিয়ানগর আসলে এরকম একটি গেট দেখতে পারবেন। এই গেট দিয়ে হচ্ছে আপনাকে দুরিয়ানগর সি বিচে যেতে হবে। আপনারা অনেকেই যেটি করেন যে ১ম দিন এসে হচ্ছে আপনারা কলাতলী সি বিচ বা আশেপাশে যেই আমাদের ২ টা সি বিচ আছে, এগুলোতে আপনারা ঘোরাফেরা করেন বা এখানে টাইমগুলো দিয়ে থাকেন। কিন্তু হচ্ছে আমার এবার প্ল্যানিং ছিল একটু অন্যরকম, যে সচরাচর তো আসলে ওইখানেই থাকা হয়। কিন্তু কক্সেসবাজারে যে অন্যান্য সি বিচ গুলো আছে, যে সি বিচ গুলোতে আসলে খুব গ্যাদারিং খুবই কম এবং হচ্ছে পরের দিন যেটা আপনারা প্ল্যানিং এ রাখেন যে এই ৮ টা ৯ টা স্পট একই দিনে হচ্ছে ঘুরে দেখা, এটা কিন্তু আসলে খুবই মানে ডিফিকাল্ট এবং খুব ভালোভাবে এনজয় করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট। কারণ হচ্ছে এখানে একটা সময় দেওয়ার ব্যাপার থাকে, এখানে ভেহিকেলের একটা ব্যাপার থাকে, এখানে লাঞ্চ সময়ের একটা ব্যাপার থাকে। যেই কারণে এবং পাশাপাশি হচ্ছে আপনারা যেই গাড়ি নিয়ে যাবেন সেটার ভাড়ারও একটা বিষয় থাকে। তো যেই কারণে হচ্ছে পরের দিন এতগুলো স্পটে আপনারা গিয়ে এটা এনজয় করাটা আসলে খুবই ডিফিকাল্ট হয়ে যায় এবং দেখা গেছে যে শুধু গিয়ে একটু নেমে আবার চলে আসতে হয়। যেই কারণে আমি চিন্তা করেছি এবার আ ১ম দিনে হচ্ছে এই ২ টা স্পট, কাছাকাছি যে এই ২ টা স্পট যেখানে যেতে সময় কম লাগে এবং যেখানে ভাড়াও কম লাগে, এই ২ টা স্পট ১ম দিনেই হচ্ছে সুন্দরভাবে ঘুরে দেখব। তো আমি ওইভাবেই হচ্ছে প্ল্যানিংটা করেছিলাম এবং আমি প্ল্যানিং এ যেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন করেছি এবং আমার কাছে ভালোই মনে হয়েছে যে আপনারাও যদি হচ্ছে ১ম দিনেই আ কলাতলী বিচ বা সুগন্ধা এই পয়েন্ট গুলোতে না গিয়ে পরের দিন যে স্পট গুলো রাখেন সেখান থেকে ১-২ টা পয়েন্ট হচ্ছে ১ম দিনই আপনারা খুব সময় নিয়ে জায়গাগুলোতে এনজয় করতে পারবেন। এই প্ল্যানিং গুলো আসলে আমি হচ্ছে কোনো ভিডিওতে পাইনি। আমি নিজে থেকেই আসলে এগুলো চিন্তাভাবনা করে দেখেছি যে আসলে কিভাবে আর সুন্দরভাবে এনজয় করা যায়। যেহেতু ২ দিন হচ্ছে আমরা কক্সবাজারে থাকবো। তো আসলে প্ল্যানিং গুলো আপনাদের সাথে শেয়ার করা মানে হচ্ছে যেন আপনারাও সেম ভাবে সুন্দর একটা প্ল্যানিং করতে পারেন। তাই
এরকম সুন্দর, সুন্দর প্ল্যানিং করার জন্য আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার আছে। তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর হচ্ছে চ্যানেলটিতে লাইক এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন এবং শেয়ার করে দিবেন আপনাদের কমিউনিটির ভেতরে যেন হচ্ছে সবাই এই প্ল্যানিং গুলো দেখতে পারে। দুরায়নগর সি বিচে এসে আমার খুবই ভালো লেগেছে। কারণ এখানে কোনো গ্যাদারিং নেই। একদম শান্ত একটি সি বিচ এবং সাথে প্যারাসেলিং এর এক্টিভিটিস গুলো এবং এখান থেকে আমরা আজকের সূর্যাস্তের যেই ভিউটা আছে এখান থেকে এনজয় করেছি। আমার কাছে খুবই ভালো লেগেছে দুরায়নগর সি বিচটি। আপনারা অবশ্যই, অবশ্যই এখানে সানসেটটি এনজয় করবেন এই পরামর্শ রইলো। আমার মনে হচ্ছিল আমি এখানে আরো সময় ধরে থাকি কিন্তু আসলে যেতে হবে। আমরা আজকে দুরায়নগর থেকে সানসেট দেখে আমরা এখন চলে যাব কক্সবাজারের অন্যতম আরেকটি স্পট সেটি হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড। সো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে যাওয়ার জন্যে আমরা কলাতলী সি বিচ থেকে ৳১০ করে অটো ভাড়ায় রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে চলে আসছি। কক্সবাজারের লোকাল যেই ভাড়াগুলো আছে, এই ভাড়াগুলো যদি আপনারা জেনে থাকেন এবং হচ্ছে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে ভাড়ার একটা সুন্দর একটা আইডিয়া আপনারা পেয়ে যাবেন। এবং সে অনুযায়ী যদি হচ্ছে আপনারা চলাফেরা করতে পারেন, তাহলে এখানে আপনাদের খুব সুন্দর একটা সেভিংস হয়ে যাবে। তো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের আউটলুকটা হচ্ছে এরকম। এরকম একটি বিল্ডিং এর ভিতরেই হচ্ছে ফিশ ওয়ার্ল্ডের যে এক্টিভিটিস গুলো আছে এবং বিভিন্ন ধরনের মাছের, সামুদ্রিক মাছের যেই ভিউ গুলো আছে এবং এক্টিভিটিস গুলো বেশ কিছু এক্টিভিটিসও এখানে আছে। তো আমরা সেগুলি ঘুরে দেখবো রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। তো আউটলুকে এরকম আপনারা এখান থেকে ছবি তুলতে পারেন। সবাই এখানে ছবি এবং ভিডিও করে নেয় এবং চারপাশটা হচ্ছে এরকম লাইটিং করা আছে। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে প্রবেশের জন্য আপনাদেরকে জনপ্রতি ৳৩০০ করে গুনতে হবে। তো এটা আসলে প্রাইসটা একটু বেশি আমার কাছে মনে হয়েছে। তাই ভাবছিলাম একটু ডিসকাউন্ট হলে ভালো হয়। তাই আপনাদেরকে একটি নাম্বার আমি সাজেস্ট করব। সেই নাম্বারে ফোন দিলে আপনারা এখানে একটি ডিসকাউন্ট পেয়ে যাবেন। তাই আমিও হচ্ছে ডিসকাউন্টের জন্য এখানে চলে আসি। দেখতে পাচ্ছেন এখানে প্রবেশ মূল্য ৳৩০০ এবং অন্যান্য যে এক্টিভিটিস গুলো আছে সেগুলোর প্রাইস দেয়া আছে এবং এটি হচ্ছে সেই টিকেট কাউন্টার। তো আপনারা যদি ডিসকাউন্ট নিতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে কল করে আপনারা বলবেন, আমার পেজের নাম বলবেন। তাহলে আপনারা এখান থেকে কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। যেরকম আমরা ২ জন ছিলাম। আ ভাড়া ভাড়া সরি ফি ছিল হচ্ছে ৳৬০০। তাই আমরা এখান থেকে ডিসকাউন্ট পেয়ে আমাদের ফিটা হয়েছে ৳৪৫০ প্রবেশপথ দিয়ে ঢুকেই এরকম অ্যাকুরিয়ামগুলো আপনারা পেয়ে যাবেন এবং এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের যেই মাছগুলো আছে সেগুলোর অ্যাক্টিভিটিস সেগুলো দেখতে কেমন আ এই জিনিসগুলো আপনাদের চোখে পড়বে। এখানে বিভিন্ন প্রজাতির মানে বিভিন্ন ধরনের আ মাছগুলো আসলে এই ফিশ ওয়ার্ল্ড এর ভেতরে রাখা হয়েছে। যেন হচ্ছে সমুদ্রের ভেতরে গিয়ে তো আসলে আমাদের সামুদ্রিক যে ওয়ার্ল্ড মানে সমুদ্রের যেই ভেতরে যে এক্টিভিটিস গুলা, মাছের যে এক্টিভিটিস গুলো, কত ধরনের মাছ আছে এগুলো আসলে আমাদের দেখা সম্ভব না। তাই হচ্ছে এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এর ভেতরে আসলে আপনারা সামুদ্রিক যে মাছগুলো আছে এগুলো দেখতে কেমন এবং কত ধরনের মাছ আছে এইখানে হচ্ছে এই জিনিসগুলোই আসলে মূলত রাখা হয়েছে। যেরকম হচ্ছে আমরা এর ভেতরে হচ্ছে পিরানহা মাছ দেখেছি। আম আ তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কচ্ছপ এবং হচ্ছে সামুদ্রিক যে মাছগুলো আ সবগুলো হচ্ছে আমরা ঘুরে, ঘুরে দেখেছি এবং হচ্ছে আপনাদেরকেও দেখাবো যে এই মাছগুলো আসলে এখানে আ কি ধরনের মাছ আছে সামুদ্রিক মাছগুলো এবং এটার ভেতরে হাঙরও আছে আপনারা দেখতে পারবেন। আমার কাছে ১ম মনে হয়েছিল যে আসলে এটার ফি-টা অনেক বেশি ৳৩০০। কিন্তু আসলে ভিতরে আসার পরে হচ্ছে আমার কাছে মনে হচ্ছে না এটা ফি একটু বেশি হলেও আসলে আ দেখার মতো অনেক কিছুই আছে। সো এটা নিয়ে হচ্ছে ২য় বারের মতো হচ্ছে আমার রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এ আসা। যদি এতটা ভালো না হতো আসলে আমি 2nd টাইম অবশ্যই আসতাম না। তাই আমার সাজেশন থাকবে যদি আপনারা কক্সবাজারে আসেন তাহলে অবশ্যই হচ্ছে সময় করে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড এ আসবেন এবং হচ্ছে সন্ধ্যার পরে আসার চেষ্টা করবেন। কারণ হচ্ছে আমার কাছে সন্ধ্যার পরেই এই জায়গাগুলো আমার কাছে বেশি ভালো লাগে।
এই দেখেন সেই হাঙর এবং হচ্ছে বিশাল বড় একটি কচ্ছপ। আসলে রিডেন ফিশ ওয়ার্ল্ডে যদি ভালো লাগার সবচেয়ে ভালো লাগার একটা বিষয় বলি সেটা হচ্ছে এই জিনিসটা। এটা আমি ১ম বার এসে পাইনি। কিন্তু এবার দেখলাম যে এই ২ টা জিনিস খুব সুন্দর হচ্ছে এড করেছে। আমার কাছে ভালো লেগেছে। তো আমরা রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড ভিজিট করে আমরা এখন প্রায় রাত ৮ঃ০০ মতো বাজে। আমরা এখন চলে আসছি সুগন্ধা বিচ এবং ফিশ মার্কেটে। সুগন্ধা বিচে আসলে হচ্ছে আপনারা এরকম আর দোকানগুলো পেয়ে যাবেন। বিভিন্ন ধরনের হচ্ছে আইটেমগুলো থাকে এই দোকানগুলোতে আপনারা জানেন। এগুলোতে হচ্ছে বিভিন্ন ধরনের আ সামুদ সমুদ্রে নামার জন্য যে জুতাগুলা ইউজ করা হয়, তারপর হচ্ছে সানগ্লাস, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের আচার, আর ঝিনুক দিয়ে তৈরি মালা এবং বিভিন্ন আইটেমের জিনিসপত্রগুলো থাকে। তো আপনারা চাইলে হচ্ছে এখান থেকে পারচেজ করতে পারেন এবং হচ্ছে এই মার্কেটের পাশেই হচ্ছে সি ফিশ মার্কেট। এখানে সি ফিশ মার্কেটটা অনেক বড়। তো আপনারা চাইলে হচ্ছে এখান থেকে হচ্ছে ফিশ বারবিকিউ করে হচ্ছে নিতে পারেন। বা হচ্ছে এখানেও বসে খাওয়ার ফ্যাসিলিটি আছে। তো কক্সবাজারে আসবেন সি-ফুড খাবেন না সেটা তো আসলে হতে পারে না। তো সি-ফুড খাওয়ার জন্য অন্যতম একটি স্থান হচ্ছে আ এই সুগন্ধা পয়েন্ট। এছাড়া অন্যান্য হচ্ছে সি বিচ পয়েন্ট গুলো তো আপনারা পেয়ে যাবেন। কিন্তু এখানে মার্কেটটি আমার কাছে বেশ বড় মনে হয়েছে। এখানে যে মাছের দাম দেয়া আছে বা যে প্রাইস আপনার কাছে চাইবে আপনারা অবশ্যই দামাদামি করে প্রাইস কমিয়ে নিবেন। আজকে সুগন্ধা পয়েন্টের এই সি ফিশ মার্কেট থেকে আমরাও একটি হচ্ছে কোরাল বারবিকিউ করে এখান থেকে ডিনার করে চলে আসি। কারণ শরীর অনেক ক্লান্ত সারাদিন ঘোরাঘুরি এবং জার্নি। কালকে আবার অনেক এক্টিভিটিস আছে। তাই আর লেট না করে আমরা আজকেই হচ্ছে রুমে ফিরে যাচ্ছি। শুভ সকাল সবাইকে। নেক্সট ডে খুব সকালবেলায় আমরা চলে আসি ডলফিন মোড়ে। কারণ হচ্ছে আমাদের হোটেলটা ডলফিন মোড়ের খুব কাছেই। তো ডলফিন মোড়ের সকালবেলার যেই ভিউ, যেই নীরবতা, এটা হচ্ছে ঠিক এরকম। ঢাকা থেকে যে বাসগুলো আসে, সেগুলো মোটামুটি ডলফিন মোড়ে হচ্ছে আপনাদেরকে নামিয়ে দেয়। এখন পর্যন্ত এত সকালেও আমি দেখলাম যে বেশ কিছু বাস চলে আসছে। তো এত সকালে আসলে এসে এরকম ভিউ দেখাটাও কিন্তু অনেকটা ভাগ্যের বিষয়। তো আমাদের প্ল্যান অনুযায়ী হচ্ছে এটাও একটা প্ল্যানের ভেতরেই ছিল যে আমরা খুব সকালে উঠবো। উঠে হচ্ছে একদম সকালের যে নীরব যেই ভিউ যেটি আছে ন্যাচারাল, আ দেখুন একদম এখনো চাঁদ দেখা যাচ্ছে। মানে এখনো হচ্ছে সূর্য উদয় হয়নি। আ এমন সময় হচ্ছে কক্সেসবাজারের সি বিচের মানে সমুদ্রের যে ভিউ, এটি আপনারা কখনো মিস করবেন না। কারণ এখানে আসছেন হচ্ছে দেখার জন্য, ন্যাচারাল ভিউ দেখার জন্য, সমুদ্র দেখার জন্য। তো সমুদ্রের প্রত্যেকটি সময় হচ্ছে আপনার উপভোগ করা উচিত। তো অনেকে যেটা করে অনেক রাত পর্যন্ত সমুদ্রে থেকে হচ্ছে দেন হচ্ছে এই ভিউ গুলো, সূর্য উদয়ের যেই ভিউ গুলো আছে, এগুলো কিন্তু মিস হয়ে যায়। তাই আপনারা যখন ট্যুরে প্ল্যান করবেন, তখন অবশ্যই এই জিনিসগুলো হচ্ছে আপনার ট্যুর প্ল্যানে থাকতে হবে। এবং তাহলেই আপনি প্রত্যেকটা সময় সমুদ্রের সাথে এবং সমুদ্রের যে সৌন্দর্যগুলো আছে, এগুলো খুব সুন্দরভাবে হচ্ছে কাছ থেকে আপনারা এই জিনিসগুলো এনজয় করতে পারবেন। সকালের এত সুন্দর ভিউ এনজয় করে এবং সানরাইজ দেখে আমরা এখন চলে যাব হোটেলে। কারণ আমরা যে হোটেলে ছিলাম, সেই হোটেলের সাথে আমাদের বুফে ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। তো হোটেলের বুফে ব্রেকফাস্ট যেটি ছিল আমার কাছে ভালো লেগেছে। আ আইটেম মোটামুটি এনাফ পরিমাণেই ছিল। তো আপনারা দেখতে পাচ্ছেন আইটেমগুলো। তো আপনারা যারা এই হোটেলে থাকবেন তারা এরকম ব্রেকফাস্ট পেয়ে যাবেন। তো আমরা ব্রেকফাস্ট করে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার সমুদ্রে চলে আসি। কারণ কক্সবাজার আসলে আসলে আপনার রুমে বসে থাকতে ইচ্ছে করবে না। আর আপনার হোটেলটি যদি হচ্ছে একদম সি বিচের কাছাকাছি হয়, তাহলে এই সুবিধাটা আপনি সবচেয়ে বেশি পাবেন। যেকোনো সময় ইচ্ছে হলে আপনার সন্ধ্যা পারে চলে আসতে পারেন। তো আজকের প্ল্যানটা হচ্ছে আমাদের অনেক বড় একটা প্ল্যান। তো আজকের দিনের প্ল্যানটি হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করব। যে কারণে হচ্ছে ভিডিওটি অনেক বড় হবে। তো চলুন আজকে দুপুরে খাওয়া-দাওয়া করে হচ্ছে দেন হচ্ছে আমরা চলে যাব মেরিন ড্রাইভ রোডে। তো আমরা কলাতলি সি বিচের যে হোটেলগুলো খাবার হোটেলগুলো আছে এখান থেকে আমরা একটি প্যাকেজ নিয়ে নেই।
এবং প্যাকেজে খাওয়া-দাওয়া করে আমরা একটি অটোরিকশা নিয়ে নেই এবং অটোরিকশাটি হচ্ছে আমাদের একদম পাটুয়া পর্যন্ত নিয়ে যাবে। যে স্পটগুলো আছে সে স্পটগুলোতে পর্যাপ্ত সময় দিবে। একদম এভাবে সুন্দর করে ওনার সাথে কথা বলে হচ্ছে আমরা অটোরিকশাটি ভাড়া নেই। কলাতলী পয়েন্ট থেকে এখন আমরা চলে যাব মেরিন ড্রাইভ রোডের দিকে। কলাতলী থেকে কলাতলী বিচে যে ভিউটি দেখতে পাচ্ছেন, সত্যিই অসাধারণ। এই ভিউটি আসলে আমার কাছে খুবই ভালো লাগে। তো আপনারা যারা কক্সবাজারে ১ম প্রবেশ করবেন তখনই এই ভিউটি দেখতে পারবেন। তো আমরা হচ্ছে অটোরিকশা কেন নিলাম, সিএনজি কেন নিলাম না বা অটো কেন নিলাম না বা অন্যান্য ভেহিকেল কেন নিলাম না সেটার হচ্ছে সুন্দর একটি এক্সপ্লেনেশন হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটার কারণ হচ্ছে যে এর আগে হচ্ছে আমি সিএনজি বা অটো দিয়ে হচ্ছে মেরিন ড্রাইভ রোডে চলাফেরা করেছি। তো এবার কেন অটোরিকশা নিলাম? এর অন্যতম একটি কারণ হচ্ছে মেরিন ড্রাইভের ভিউ দেখাটা। কারণ আমাদের মূল উদ্দেশ্য যেটা যে আমরা যখন মেরিন ড্রাইভ রুট ধরে হচ্ছে কক্সেসবাজারের যে পয়েন্টগুলো আছে, সি বিচ গুলো আছে, যেমন ইনানি বিচ বা পাটোয়া টেক এবং এর থেকেও দূরে যাওয়ার জন্য শাহপরীর দ্বীপ। সো এই এরিয়াগুলোতে যাওয়া যেরকম আমাদের একটা অন্যতম লক্ষ্য থাকে, তাছাড়া এই রোড ধরে মেরিন ড্রাইভ রোড ধরে যখন আমরা এই জায়গাগুলোতে যাবো, তখন এর চারপাশে যেই ভিউ দেখার যেই চিন্তাভাবনাটা থাকে যে আমরা যেরকম সচরাচর YouTube এ ভিডিও দেখে থাকি, এর চারপাশে ভিউ, একপাশে পাহাড় এবং অন্য পাশে হচ্ছে আ সমুদ্র। এটা কিন্তু একমাত্র আপনি ভালোভাবে দেখতে পারবেন অটোরিকশায়। তো এটা নিয়ে আরো কথা বলবো। দেখতে, দেখতে আমরা চলে আসছি আমাদের লাল কাঁকড়া বিচ নামে পরিচিত যেটি এবং অনেকে ঝাউবন এরিয়াও বলে। তাছাড়া এখানেও হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট আছে। আ এখানেও আপনারা প্যারাসেলিং করতে পারবেন। কিন্তু আমার সাজেশন থাকবে আপনারা দরিয়ানগর থেকে করতে পারেন। কারণ ওইখানে আ খুব ভালো ফ্যাসিলিটি আমার কাছে মনে হয়েছে এবং ভিউ দুটাই। আ তো এটা হচ্ছে লাল কাঁকড়া বিচ ও ঝাউবন নামে এই স্পটটি পরিচিত। তো আসলেই হচ্ছে আপনার এরকম একটা বাঁশের সাঁকো পেয়ে যাবেন। তো কিছু দূর এগুলে হচ্ছে এরকম একটা বালুর রাস্তা পাবেন। এটার ২ পাশে হচ্ছে ঝাউবন এরিয়া। তো বর্ষাকালে আমার মনে হয় যে এই ঝাউবনের গ্রিনারি যে ভিউটা এটা খুব ভালো পাওয়া যায়। এখন যেহেতু শীতের সিজন তো ওই ভিউটা আসলে বোঝা যাচ্ছে না। তারপরও হচ্ছে এই এরিয়াটা খুবই সুন্দর। মোটামুটি নির্জন। এখন বাজে প্রায় আ ৩টা। তো আমরা এখানে কিছুটা সময় হচ্ছে এই ভিউ গুলো দেখব। তো আপনারা সাঁকো পার হওয়ার পরে কিছুক্ষণ অলমোস্ট ১০ মিনিটের মতো হচ্ছে আপনাদের হাঁটতে হবে সি বিচ পর্যন্ত। তো এই ওয়াকিং ডিসট্যান্সটা হচ্ছে আপনাদের খারাপ লাগবে না। এটুকু সময় হচ্ছে আপনারা ঝাউবনের সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন। তো এরপরেই চলে আসবে হচ্ছে সেই আ লাল কাঁকড়া বিচ যেটি হচ্ছে ঝাউবন এরিয়া নামে পরিচিত। তো আ দূর থেকে হচ্ছে ঝাউবনের সৌন্দর্যটা আসলেই সুন্দর। তো একপাশে পাহাড় এবং অন্য পাশে সমুদ্র যে ব্যাপারটা, এটা হচ্ছে আপনারা এই লাল কাঁকড়া বিচ থেকে খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আর এই লাল কাঁকড়া বিচটাও অলমোস্ট দুরিয়ানগর বিচের মতোই হচ্ছে আ অনেক সুন্দর। তো এখানেও হচ্ছে লোকজনের সমাগম অনেক কম। তাই এখানে হচ্ছে আপনারা নিজেদের মতো করে হচ্ছে সমুদ্রটাকে এনজয় করতে পারবেন। লাল কাঁকড়া বিচের সৌন্দর্য উপভোগ করে আমরা এখন চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যে। এবং এই বিচ থেকে যখন যাচ্ছিলাম তখন আসলে খুবই খারাপ লাগছিল। কারণ এই বিচের সৌন্দর্য সত্যিই আমাকে অনেক মুগ্ধ করেছে এবং এর চারপাশের পরিবেশ এবং যাওয়ার যেই এই কাঠের যেই ব্রিজটি আছে এটি আসলে আপনাদের সবারই খুব ভালো লাগবে এবং সামনের যে সুন্দর ভিউটা, পাহাড়ের ভিউটা সত্যিই অসাধারণ। ব্রিজ পার হয়ে আমরা আবার আমাদের অটোরিকশা নিয়ে মেরিন ড্রাইভ রোডে চলে আসছি। মেরিন ড্রাইভ রোডে আরেকটি সৌন্দর্য হচ্ছে এর চারপাশে নারিকেল গাছগুলো। কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডের এই পাশগুলোতে নারিকেল গাছের বাগান অনেকগুলো আপনারা দেখতে পারবেন। আর দেখতে, দেখতে আমরা এখন চলে আসছি রেজু খাল। আমাদের পরবর্তী প্ল্যান যেহেতু আমরা পাটোয়া থেকে সূর্যাস্ত দেখবো, তাই আমরা রেজু খালে আর হচ্ছে নামিনি এবং হচ্ছে এখানে যতটুকু শুনেছি এখানে কায়াকিং করার একটা অপশন আছে। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম।
তো রেজু খালের যে সৌন্দর্য যেটা আছে, তো এখান থেকে যতটুকু দেখা সম্ভব, তো এখানে আমরা সেটুকুই উপভোগ করেছি। আর এখানে বেশি সময় নেইনি, যেহেতু কিছুক্ষণ পর মানে বেশ কিছুক্ষণ পরই হচ্ছে সূর্যাস্তর সময় হয়ে যাবে। তো সেখানে আর আমরা সময় নষ্ট করিনি। আর রিজু খাল পার হলেই আপনারা এখানে একটা দোলনা বিচ পেয়ে যাবেন। এই জায়গাটা হচ্ছে বেশ অনেকটা জায়গা ধরেই হচ্ছে এখানে বেশ কিছু জায়গায় হচ্ছে দোলনা সেট আপ করা আছে। তো এখানে হচ্ছে আপনারা ঘন্টা বেসিস মানে সময়ের উপর ভিত্তি করে 50 টাকা করে হচ্ছে প্রতিটা দোলনায় হচ্ছে ওনারা ভাড়া দেয়। তো এখানে হচ্ছে আপনারা এনজয় করতে পারেন এবং দোলনায় কিছুক্ষণ রেস্ট নিতে পারেন, বা এখানে যেই সৌন্দর্য যেটা আছে এখানে আপনারা উপভোগ করতে পারেন। তো আমরা এখানে হচ্ছে আর নামিনি, কারণ হচ্ছে আমাদের যেটা মেইন টার্গেট, আমরা পাটোয়াটাকে হচ্ছে সূর্যাস্ত দেখব। তাই আমরা আমাদের মেইন যে গন্তব্য যেটা আছে পাটোয়াটেক, সেই উদ্দেশ্যে আমরা আবার যাচ্ছি। আর এখন হচ্ছে মেরিন ড্রাইভের হচ্ছে বেশ অনেক জায়গায় হচ্ছে রোডের কনস্ট্রাকশনের কাজ চলছে। আর দেখতে দেখতে আমরা দুইটা খুব ভালো জনপ্রিয় রিসোর্টের কাছাকাছি চলে আসছি। আর কক্সবাজারের অন্যতম হচ্ছে 5 স্টার যেটা রিসোর্ট বা হোটেল যেটি আছে, বে ওয়াচ, এটি হচ্ছে আপনারা মেরিন ড্রাইভ রোডের হচ্ছে হাতের বাম পাশে পেয়ে যাবেন যখন আপনারা কক্সবাজারের কলাতলি থেকে হচ্ছে পাটুয়াটেকের দিকে যাবেন। তো খুবই সুন্দর এই 5 স্টার হোটেলটি। তো এখানের যে থাকা যে কস্ট যেটি আছে এটি আসলে মোটামুটি অনেক বেশি। তো আপনারা যারা হচ্ছে একদম সি বিচের কাছাকাছি থেকে সমুদ্রের সৌন্দর্য দেখতে চান এবং 5 স্টারের একটা ফিল নিতে চান, একটা অন্যরকম একটা এনভায়রনমেন্ট চান, তাদের জন্য হচ্ছে বেওয়াচ বেস্ট। আর আমার মনে হয় এরকম একটি 5 স্টার হোটেলে অবশ্যই এক্সপিরিয়েন্স নেওয়া উচিত। ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম কখনো একবার এটা ট্রাই করব। মেইন ড্রাইভ রোড থেকে দূরে যেই ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নেভি জেটি গার্ড বলে। তো নেভি জেটি গার্ডে হচ্ছে আমরা আসার সময় এখানে নামার চেষ্টা করব, এবং এটা রাতের ভিউটা খুবই সুন্দর এবং রাতের ভিউটা হচ্ছে আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে যাওয়ার সময় আমরা আর এখানে দাঁড়াবো না। পাটুয়াটেক থেকে অনেকেই ঘুরে চলে আসতেছে। তারা আসলে পাটুয়াটেকের যে সূর্যাস্ত যেটি আছে অনেকেই আগেই ঘুরে চলে আসে। আবার অনেকে হচ্ছে সূর্যাস্ত দেখে হচ্ছে আসে। আমরা আজকে হচ্ছে সেই সূর্যাস্তটা দেখে আসবো। আর মেইন ড্রাইভ রোডে দিয়ে যাওয়ার সময় হচ্ছে অন্যতম আরেকটি হোটেল, হোটেল সি পার্ল, এটিও হচ্ছে আপনারা দেখতে পারবেন। এটিও খুব জনপ্রিয় একটি হোটেল। একদম সমুদ্রের কাছাকাছি যারা থাকতে চান, একদম সমুদ্রের ভিউ যারা পেতে চান, তাদের জন্য আসলে ইনানির এই পাশটি মানে মেইন ড্রাইভের এই পাশটি হচ্ছে বেশ কিছু জনপ্রিয় হোটেল আছে 5 স্টার, এগুলোতে আপনারা থাকতে পারেন। এগুলোতে হচ্ছে বাজেট কিছুটা বেশি লাগবে, এবং নেভি জেটি ঘাটের সৌন্দর্যটা দেখতে পাচ্ছেন এখন। তো এই পাশগুলোতে হচ্ছে যেটি হয় যে হয়তো আপনার কস্ট একটু বেশি যাবে, কিন্তু এখান থেকে আসলে আপনার সমুদ্রের যে ভিউ এটি খুব সুন্দর আপনারা উপভোগ করতে পারবেন। তাছাড়া মেইন ড্রাইভের সৌন্দর্য তো আছেই। আর এদিকে থাকার একটা অসুবিধা হচ্ছে আপনি সম্ভবত খুব বেশি খাবারের হোটেল এগুলো পাবেন না। সেক্ষেত্রে আপনারা যে হোটেল বা রিসোর্টে থাকবেন সেখান থেকে হচ্ছে আপনাদের খাবারটা হচ্ছে নিতে হবে, এবং সেটাই আসলে করতে হয়। তাই যাদের বাজেট কিছুটা বেশি, আমি বলবো যে আপনারা ইনানির দিকে যেই রিসোর্টগুলো আছে বা মেইন ড্রাইভের দিকে যে রিসোর্টগুলো আছে পাটুয়াটেকের দিকে, এগুলোতে হচ্ছে আপনারা বুকিং করতে পারেন। কারণ এখান থেকে হচ্ছে কারণ এই পাশগুলোতে জনসমাগম খুবই কম। যে কারণে আসলে সমুদ্রটাকে নিজের মতো করে এনজয় করা যায়। আর অন্যান্য যেগুলো আমাদের সি বিচ গুলো আছে যেরকম কলাতলি, সুগন্ধা বা লাবণী পয়েন্ট যেগুলো আছে, এগুলোকে ঘিরে যে রিসোর্ট বা হচ্ছে হোটেলগুলো আছে এগুলোতে আসলে লোকজন অনেক বেশি। তো এই পাশটা হচ্ছে মানে লোকজন নেই বললেই চলে, দেখতে পাচ্ছেন। যে কারণে এই পাশের সমুদ্র ভিউ গুলো আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে।
আর মেইন ড্রাইভ রোডের অনেক জায়গায় এখন এরকম কনস্ট্রাকশনের কাজ চলছে, যেই কারণে আসলে অটোরিকশা দিয়ে আসার কারণে অনেক ধুলাবালুও খেতে হচ্ছে আমাদের। তো এটা একটা প্রবলেম। তাছাড়া অটোরিকশা দিয়ে আসার বেনিফিট যেটা হচ্ছে, আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন, একদম ওপেনলি যেই ভিউ যেটি, এটি কিন্তু আসলে অটোরিকশা থেকে আমরা পেয়েছি। দেখতে দেখতে পাটুয়াটেক চলে আসলাম। আসলে কক্সবাজারের ভেতরে যদি আপনি সেন্ট মার্টিনের একটা ভিউ পেতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই পাটুয়াটেক আসতে হবে, কারণ এখানে এত প্রবাল এবং এত বড় বড়। তো এখানে হচ্ছে আসলে হচ্ছে আপনার সেন্ট মার্টিনের যে একটা ভিউ বা হচ্ছে ফিল, এটা কিন্তু আপনি হচ্ছে পাটুয়াটেক সি বিচে পাবেন। আর এই পাটুয়া টেকের সবচেয়ে বেশি যেটা আকর্ষণীয় ব্যাপার, সেটা হচ্ছে পাটুয়া টেকের সূর্যাস্ত দেখা। যেটা আগেই বললাম যে সেন্ট মার্টিনে আপনার যদি কেউ যেয়ে থাকেন, এবং ওইখানকার যে সূর্যাস্ত দেখার যে ফিলিংস এবং সৌন্দর্য, এটা কিন্তু আপনি পাটুয়া টেকেও পাবেন। তো অনেকেই যেটি করে যে শুধু কলাতলি বা হচ্ছে অন্যান্য যে সি বিচ গুলো আছে কক্সবাজারের মেইন পয়েন্টে, এগুলো থেকে আসলে ঘুরে চলে যায়। এই পাটুয়া টেক পর্যন্ত আসলে অনেকেই আসে না। কিন্তু সমুদ্রের যে মেইন সৌন্দর্য, কক্সবাজারের যে আসল সৌন্দর্য, এটি যদি আপনি উপভোগ করতে চান, অবশ্যই আপনাকে এই পাটুয়া টেক সি বিচে আসতে হবে। আর পাটোয়া টেকের আসল সৌন্দর্য যেটি, সেটি হচ্ছে এখানকার সূর্যাস্ত, যেটি হচ্ছে অনেকেই মিস করে যায়, কারণ হচ্ছে এখানে এসে জাস্ট কিছু সময় ঘোরাঘুরি করে চলে যায় সন্ধ্যার আগেই। তো এখানে আমার সাজেশন থাকবে, আপনার যদি এই পাটোয়া টেক আসার প্ল্যান থাকে, তাহলে অবশ্যই সূর্যাস্তের সময় আসবেন, মানে বিকেলে সময়টা এখানে দেওয়ার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন এখন হচ্ছে সূর্যাস্তের সময়, মানে এখান থেকে কত সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে। এখানকার সৌন্দর্যটাই হচ্ছে এটা, যে এখানকার মানে সূর্যাস্তটা এত সুন্দর, যেটা হচ্ছে আপনি কক্সবাজারের অন্য কোনো পয়েন্টে পাবেন না। তাই আমার সাজেশন থাকবে, যদি কক্সবাজারে আপনারা আসেন, যদি এই জায়গাগুলোতে না আসেন, তাহলে হচ্ছে আপনারা মিস করবেন। কারণ হচ্ছে আপনি ইনানিতে যে ভিউ পাবেন বা অন্য সি বিচগুলোতে যে ভিউ পাবেন, সেটি অলমোস্ট আপনার কাছে একই মনে হবে। কিন্তু ব্যতিক্রম যদি কোনো কিছু আপনারা দেখতে চান, সেন্ট মার্টিনের যে সৌন্দর্য সেরকম একটি ভাইব পেতে চান, সেক্ষেত্রে আপনাকে পাটোটেকে আসতে হবে, এবং পাটোটেকে এসে এখানকার যেই সূর্যাস্তর যেই সৌন্দর্য, সেটা হচ্ছে আপনাকে এখানে উপভোগ করতে হবে। তাই কক্সবাজারে যদি আপনারা ট্যুর প্ল্যান করে থাকেন, তাহলে অবশ্যই চেষ্টা করবেন কক্সবাজারের এই মেইন পয়েন্টগুলোতে হচ্ছে আপনার ট্যুর লিস্টে রাখার জন্যে। কারণ এগুলো ছাড়া যদি আপনি কক্সবাজার ট্যুর করেন, তাহলে অবশ্যই অনেক কিছু মিস করে যাবেন। আর আমার ট্যুরের ডিটেলস এবং হচ্ছে যাবতীয় খরচগুলো আমি হচ্ছে আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে যাব। আপনাদের প্রয়োজন হলে আপনারা সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করতে পারেন। এছাড়া যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জিজ্ঞেস করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর একটি গাইড করার জন্যে। পাটোয়া টেকের সূর্যাস্ত দেখে আমরা আবার ব্যাক করি কলাতলি। আর হোটেল থেকে আমাদের লাগেজগুলো নিয়ে আমরা আবার পর্যটক এক্সপ্রেসে ঢাকা ব্যাক করব। আর এর মাঝখানে আমরা সুগন্ধা পয়েন্ট থেকে যে শুটকির যেই দোকানগুলো আছে, এখান থেকে আমরা কিছু শুটকি কিনে নিই। আপনারা চাইলে এখান থেকে শুটকি নিতে পারেন, আমার কাছে কোয়ালিটি ভালো লেগেছে। আর সবশেষে ভিডিওটি যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। পর্যটক এক্সপ্রেস নিয়ে আমার আরেকটি ব্লগ থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে অন্য কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।